in the running business at all. There is no chance that you would run for office. No way, no way. That's not me. নির্বাচনে অংশ নেওয়ার কোনো আগ্রহ নেই সাফ জানালেন ডক্টর ইউনূস। সংস্কার কমিশনের সুপারিশের পর আলোচনা করে ঠিক হবে ভোটের তারিখ। If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. Okay. Sure. লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি, রাজধানীতে যানজট ভোগান্তি। খুলনা, পাবনা সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা ভোগান্তি। বৃষ্টি হলে এরকম পানি ভরে যায়, অনেকের ঘরবাড়িতে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে সিস্টেমটাই আসলে সঠিক হয়নি। পানিতে ভিজে গেছে শরীর, আসলে এখন কি করার, এখন কাজের জন্য তো বের হতে হবে। রাজনৈতিক ব্যবসায়িক বিতর্কের মধ্যেই বিদায়ের সুর তুললেন সাকিব আল হাসান। কানপুরের টেস্টই হতে পারে দীর্ঘ ভার্সনের শেষ ম্যাচ। দিস ইজ দ্য রাইট টাইম যে টি20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। গুলশান থানায় হত্যা মামলায় জামিন পেলেন নির্মাতা রিঙ্কু। বাড্ডায় দুলাল সর্দার হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা। লেফটেন্যান্ট তানজিমের পরিবারের পাশে তথ্য উপদেষ্টা নাহিদ জানালেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তির ব্যবস্থা। লেবাননে ইসরায়েলি আগ্রাসন নিয়ে উদ্বেগ বিশ্ব নেতাদের। সতর্কবার্তা জাতিসংঘ মহাসচিবের। তেল আবিবের পক্ষেই সাফাই যুক্তরাষ্ট্রের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সাথে আমি জান্নাতুল কুলি আছি। শুরুতেই শিরোনাম দেখছিলাম, আর সংবাদের শুরুতেই জানাবো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের খবর। কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। অপরাধের সাথে জড়িত থাকলে শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তিনি অংশ নেন নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে। সেখানে উঠে আসে বাংলাদেশের রাজনীতির নানা ইস্যু। ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন ছিল নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা। সাফ জানিয়ে দেন নেতিবাচক উত্তর। Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is no chance that you would run for office. No way, no way. That's not me. প্রধান উপদেষ্টা কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে। জানান ৬ কমিশনের সংস্কার রিপোর্ট নিয়ে আলোচনার পরই হবে নির্বাচন। কমিশনের রিপোর্টগুলো নিয়ে আলোচনা করা হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে। So what needs to be in place? I know you can't say exactly when, but what needs to be in place for elections to happen? First, these commissions need to produce their reports. And what else? Election Commission has to be reformed according to the recommendation of the Commission, and voter list has to be prepared, whatever time it needs. That's it. কোনোভাবেই বাংলাদেশ আর ৫ আগস্টের আগে ফিরে যেতে চায় না বলেও জানান প্রধান উপদেষ্টা। Regime that existed, which caused all the misery in the country, destroyed all the institutions in the country, so they got rid of them. The leader of the political party who created this left the country, and they created a new environment where they want to create a new Bangladesh. They were saying that we just push the reset button
our old country is done, finished. We don't want to have anything to do with it. We build a new Bangladesh. বিগত সরকার প্রধান কোনো অপরাধের সাথে জড়িত থাকলে অবশ্যই তার বিচার করা উচিত বলে আবারও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. Okay. Sure. ছাত্র জনতার ত্যাগের কারণেই পরিবর্তন এসেছে বাংলাদেশে। সুধীদের এমনটাই অবহিত করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। Father's Day gifts, Mother's Day gifts. Give. Waste. If you stop that, economy collapses. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ককে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এর জন্য পাকিস্তান সহ অন্যান্য সদস্য দেশগুলোর সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে হওয়া বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রস্তাবটি সমর্থন করেন। পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে নতুন একটি পৃষ্ঠা খোলার আহ্বান জানান ডক্টর ইউনূসের কাছে। জাতিসংঘের সদর দপ্তর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনের রিপোর্ট। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে 1985 সালে গঠন করা হয় সার্ক। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ 8টি দেশ নিয়ে গঠিত সংস্থাটিকে বলা যায় একেবারেই অকার্যকর। বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে অন্য বিষয়গুলোর সাথে উঠে আসে সার্ক পুনরুজ্জীবিত করার প্রসঙ্গটি। দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি আরও শক্তিশালী করতে সার্কের বিকল্প নেই, এ ব্যাপারে সম্মত হয় দেশ দুটি। They must make a new start, which will benefit both the countries and make our position much stronger in the subcontinent. চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, সোলার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন করতে চায় তারা। যে চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ়, আরো ডিপেন্ড করতে চায়। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। সংশ্লিষ্টরা মনে করছেন, সার্ককে কার্যকর এবং শক্তিশালী করতে পারলে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনীতিও হবে বেগবান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সাথে যে তিক্ত রাজনৈতিক দূরত্ব চলছে বা সম্পর্কের টানাপোড়েন চলছে, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের একটি প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন দুদেশের বিশেষজ্ঞরা। তারা বলছেন, দীর্ঘদিন যে পাকিস্তানের সাথে সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছিল তা নতুন করে এগিয়ে নেওয়ার একটি সম্ভাবনাও তৈরি হয়েছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। রাজধানীতে গতরাত থেকেই টানা ও ভারী বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী। বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা আর যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর। বিভিন্ন এলাকায় দেখা মিলেছে দীর্ঘ যানজটেরও। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জমে যায় পানি। শিক্ষার্থী, অফিসগামী এবং শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। ভোরের আলো ফোটার আগেই বিরতিহীনভাবে রাজধানীতে শুরু হয় অঝোরে ধারার বৃষ্টি। দিনভর বৃষ্টিতে গরম থেকে মুক্তি মিললেও ভোগান্তিতে পড়েন নগরবাসী। এমন বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় অফিস ও স্কুলগামী যাত্রীদের। বাইরে বের হওয়া এসব মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয় যানজট। রাস্তায় পানি জমে গেছে, তারপরে তো অনেকক্ষণ বসে থাকতে হলো, একটা গ্যাদারিং, মানে খুব বাজে একটা অবস্থা। পানিতে ভিজে গেছে শরীর আসলে, এখন কি করার, এখন কাজের জন্য তো বের হতে হবে। বেলা বাড়ার সাথে বনানী, 7 রাস্তা, প্রগতি সরণি, মিরপুর, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ি সহ রাজধানীর বেশিরভাগ এলাকায় তীব্র আকার ধারণ করে যানজট। এছাড়া বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। পথচারীদের অনেকেই বলছেন, দেখে মনে হতে পারে এটি মিনি কক্সবাজার, কিন্তু দিনভর বৃষ্টিতে রাজধানীর মিরপুরের মূল সড়কের অবস্থা এটি। পানির নিচে তলিয়ে গেছে সড়ক, দেখা যাচ্ছে না খানাখন্দ। দুর্ঘটনায় পড়ছেন পথচারীরা। জরুরি কাজে বাইরে বের হওয়া প্রত্যেকেই পড়েন দুর্ভোগে। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন সহ ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি সচলের দাবি ভুক্তভোগী নগরবাসীর। 10 নম্বর সিগন্যালে তো ম্যাক্সিমাম আধা ঘন্টা 1 ঘন্টার নিচে জ্যাম তো ছাড়েই না। বৃষ্টি অনেক জ্যাম জট থাকে, আর বৃষ্টির জন্য আরো সমস্যা হয়। এদিকে ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে মেতে উঠে শিশু কিশোররা। বৃষ্টিতে ভিজেই নেমে পড়েন খেলাধুলায়। রেদওয়ান আহমেদ,
যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি আর যানজটের ভোগান্তির খবর জানবো সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে। রাজধানীর কারওয়ান বাজারে আছেন তিনি। আশিক, একটু জানাবেন, এমনিতেই সপ্তাহের শেষ কর্মদিবস, আজ বৃহস্পতিবারে যানজট এমনিতেই বেশি থাকে, বৃষ্টি আর যানজট কেমন দেখতে পাচ্ছেন রাস্তায়, জানাবেন আমাদের। কলি, দিনভরই বৃষ্টি হয়েছে, কখনো মুষলধারে কখনো ঝিরে ঝিরে বৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে আসলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সারাদিনই রাজধানীবাসীকে, যারা বিশেষ করে অফিসে গেছে, স্কুলে গেছে বা অফিস থেকে যারা ফিরেছে। দিনভরই যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু এই ভোগান্তির আসলে সীমাহীন ভোগান্তি ছিল। আর সেই ভোগান্তি দিনভরই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে প্রচুর বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এতে করে যা হয়েছে যে গাড়ির চলাচল ধীরগতি হয়ে গেছে, ধীরগতির কারণে বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়েছে। যেহেতু আজকে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার, সে কারণে শহরে কিন্তু মানুষের উপস্থিতিও বেশি, গাড়ির যানবাহনের চাপও বেশি। আর তার মধ্যে দিনভরই চরম বৃষ্টি হয়েছে, ব্যাপক বৃষ্টি হয়েছে, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে করে আসলে এই ভোগান্তিটা আসলে আরও বেশি হয়েছে এবং যানজটের ভোগান্তিটাতেও পড়তে হয়েছে কিন্তু নগরবাসীকে। সব মিলিয়ে আসলে বলা চলে এখন বৃষ্টি নেই, পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। কলি, ধন্যবাদ আপনাকে আশিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লঘুচাপের প্রভাবে আশ্বিনেও টানা বৃষ্টি, এতে খুলনা, বাগেরহাট, পাবনা সহ বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। সড়কে বাসাবাড়ি ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন মানুষ। উজানের ঢলে পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জে প্লাবিত চরাঞ্চল। কখনো হালকা কখনো মাঝারি, বাগেরহাটে দুদিন ধরেই টানা এমন বৃষ্টি, জলবদ্ধতা নিম্নাঞ্চলে। শহরের শালতলার মোড়, মিঠাপুকুর পার, সাধনার মোড় সহ বিভিন্ন এলাকায় জমে যায় বৃষ্টির পানি, প্লাবিত বিভিন্ন সড়ক। জলমগ্ন সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুরের বিভিন্ন এলাকাও, ব্যাহত যানবাহন চলাচল, স্থবিরতা নেমে আসে জনজীবনে। কষ্টের মধ্যে আমাদের এখন স্কুলে আসা লাগতেছে, যেহেতু সামনে পরীক্ষা। এখন বৃষ্টি জলবদ্ধতায় ভোগান্তি খুলনা মহানগরীতে। জলমগ্ন হয়ে পড়ে রয়্যাল চত্বর, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, মৌলভীপাড়া সহ বেশ কিছু এলাকা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও। একদম হাঁটু সমান পানি, তার মধ্যে থেকে আমরা বের হয়ে আসছি। বৃষ্টি হলে এরকম পানি ভরে যায়, অনেকের ঘর বাড়িতে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে সিস্টেমটাই আসলে সঠিক হয়নি। পাবনা শহরেও একই চিত্র। আতাইকুলা সড়ক, রাধানগর, শালগাড়িয়া, পাথরতলা, লালপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়, সড়কে জমে পানি। ঈশ্বরদীতে সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৮৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অল্প বৃষ্টি হলেই পানি চলে আসে এবং শোরুমে পানি চলে যাওয়ার মতো অবস্থা। মোটরসাইকেল নিয়ে যখন বের হচ্ছি, মোটরসাইকেলের সাইলেন্সের পাইপ ডুবে যাচ্ছে। আমরা প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও পৌরবাসী কিন্তু দীর্ঘদিন ধরেই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছি না। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে বেড়েছে পদ্মার পানি। এতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, ভোগলাউড়ি সহ কয়েকটি এলাকা। ভারতের বন্যা পানি আসার কারণে হঠাৎ করে বন্যা আমাদের দেখা দিয়েছে। গরু বাছুর লিয়ে খুব ঝামেলাতে পড়েছি, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। টেস্ট আর টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। জানিয়েছেন গত বিশ্বকাপেই খেলেছেন শেষ টি-20 ম্যাচ, তবে খেলবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আর দলের প্রয়োজনে ভবিষ্যতে টি-20 নিয়ে ভাবা যেতে পারে বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান লাল বলের ক্রিকেট থেকে, তবে দেশে গিয়ে আবারও বিদেশে যাওয়ার নিশ্চয়তা না পেলে কানপুরেই হয়তো শেষ টেস্ট ম্যাচ খেলবেন সাকিব। দেশের সরকার পরিবর্তনের পর থেকেই গণমাধ্যমকে এড়িয়ে চলছিলেন সাকিব আল হাসান। কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনটা হঠাৎ করেই হয়ে গেল সাকিবময়। বাংলাদেশ সময় 2:45 ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসবেন সাকিব, সেই ঘোষণার পরেই আন্দাজ করা গিয়েছিল কিছু একটা হতে চলেছে। খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। তবে এত বড় ঘোষণা আসবে সেটা কল্পনাও করেনি কেউ। বড়জন নিজের ইনজুরি নিয়ে হয়তো কিছু একটা বলবেন, সেই ধারণা ছিল সবার। কিন্তু ঠিক যেন বিনা মেঘে বজ্রপাত, স্তব্ধ সংবাদ সম্মেলন কক্ষ। সাকিব সোজা জানালেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর কথা। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি,
মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। এমনকি নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কানপুর টেস্ট হতে পারে সাদা পোশাকে তার শেষ ম্যাচ। কিন্তু এখানেই বিষয়ের শেষ নয়। যে টি-20 ক্রিকেট বিশ্ব ক্রিকেটে সাকিবকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, সেই ছোট ফরম্যাটটাতেও আর দেখা যাবে না বিশ্বসেরাই অলরাউন্ডারকে। ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলবেন, তবে গেল বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে থাকলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। পাশাপাশি ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার ইচ্ছের কথাও জানিয়ে রেখেছেন সাকিব। এবার প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন অবসরের সিদ্ধান্ত? রাজনৈতিক মামলা, ছাত্র আন্দোলনের সময় হওয়া সমালোচনা, নাকি অফ ফর্মের চাপেই সরে দাঁড়াচ্ছেন তিনি? অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সংবাদ সম্মেলনে মন খুলে কথা বলেছেন সাকিব। দেশে তার বিপক্ষে হওয়া হত্যা মামলা নিয়েও জানিয়েছেন অবস্থান। একটা কেস হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম, তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। অবসরের কঠিন সিদ্ধান্ত কত সহজে হাসি মুখে জানালেন সাকিব। তিনি এমনই আত্মবিশ্বাসী, নিজের ভাবনার প্রতি স্বচ্ছ। তিনি তো সাকিব আল হাসান। সাকিবের কিছু বিতর্ক আছে, সেটা সত্যি, তবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার অবদান কতটুকু। বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব পর্যায়ে পৌঁছে দেবার জন্য সাকিবের অবদান অনস্বীকার্য। তাই তো বলাই যায় সাকিব বাংলাদেশের কিংবদন্তি। বিদায়বেলায় এই কিংবদন্তির ছোট্ট চাওয়া, দেশে গিয়ে অবসর নেবার সুযোগ করে দেবার ব্যবস্থা করে দেয়া উচিত নয় কি? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের লিডার্স মঞ্চে শিক্ষার্থীদের সাথে ওঠা ওই তৃতীয় ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন তিনি ছিলেন অনুপ্রবেশকারী, আর ওই ব্যক্তি যমুনা নিউজকে জানিয়েছেন তিনি সিজিআই ফেলো হিসেবেই আমন্ত্রণ পেয়েছিলেন। চারপাশে থাকা অন্যান্যদের কথায় মঞ্চে উঠে গেছেন তিনি। বিস্তারিত আখলাকুস সাফা রিপোর্টে। Some of the leaders of the student movement are here and just what you see up and stand up. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ প্রোগ্রামে প্রধান উপদেষ্টা ডাকলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের। মাহফুজ আলম সহ মঞ্চে গেলেন 3 জন। মাহফুজের সাথে নারী শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগে পড়াশোনা করছেন। প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ অধিবেশনে যাওয়া 59 জনের মধ্যে সেও একজন। প্রশ্নটা হচ্ছে এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে। তাকে কেউই চিনতে পারছে না। আন্দোলন যারা সমন্বয় করেছিল সেই কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে গতকালই আমার কথা হয়েছে, তারাও একই প্রশ্ন তুলেছেন, কে এই তৃতীয় ব্যক্তি। বিষয়টি মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্টে পরিষ্কার করার চেষ্টা করেছেন, স্পষ্টীকরণ যেটিকে বলা হয়। গত রাতে আমরা এই পোস্টটি পাই, যেখানে এই ব্যক্তিকে মাহফুজ আলম অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি এই ব্যক্তিকে বলছেন অনুপ্রবেশকারী। আমরা পোস্টটি একটু পড়ে নিই, যেখানে মাহফুজ আলম বলছেন যে সেখানে প্রতিনিধি দলের সদস্য সহ আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি প্রতিনিধি দলের কারোর সাথে যোগাযোগ করেননি। স্যার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমাদের মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন। মাহফুজ বলছেন মঞ্চে যাওয়ার সময় তাকে কোনোভাবে প্রতিরোধ করা যায়নি, কিছুটা সন্দেহ তার মধ্যেও ছিল। বিশ্বনেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন, কিছুটা অসহায়ও হয়ে পড়েছিলেন মাহফুজ। এমন একটা পরিস্থিতিতে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই জাগে, এমন এক মঞ্চে কোনো পরিচয় ছাড়া একজন ব্যক্তি কি করে উঠে যেতে পারলেন? আমরা খুঁজে দেখব এই তৃতীয় ব্যক্তির পরিচয়। অনলাইন প্ল্যাটফর্মে জানা গেল তার নাম জাহিন রোহান রাজিন। সে একজন তরুণ উদ্যোক্তা, নানা প্ল্যাটফর্মে অস্তিত্ব তার।
নিজের প্রতিষ্ঠান হাইড্রোকিউ প্লাস ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ কলে রাজিন যমুনা নিউজকে জানান তিনি অনুপ্রবেশকারী নন। মঞ্চে ওঠার পেছনের গল্পটাও বলেন। আমি গিয়েছিলাম অ্যাজ আ সিজিআই অলমনাই। আমি সিজিআই প্রোগ্রামের অলমনাই ছিলাম, আর ডক্টর ইউনুসেন ইউথ ফেলোশিপ, তারপর আমি আবার ইউনাইটেড নেশনসের এসডিজি অনভয়। আমি তো স্টুডেন্ট লিডার হিসেবে যাইনি। স্টুডেন্ট লিডার্স বাংলাদেশি ইউথ বাংলাদেশি যখন বললো, তো আমি তো হচ্ছে অন্য কোনো দেশের মানুষ না। এখন আমি তো একজনই দেখলাম যে ওই রোতে ছিলাম, আমি পিছিয়ে তাকালাম কোনো বাংলাদেশি আছে নাকি। তো তখন আমি দাঁড়ায় আমি হাতে তালে দিচ্ছিলাম। আমাকে আমার যে কলিগরা পাশে তারা বললো যে তুমিও যে কোম্পানি করো তাদেরকে দিয়ে, তো আমি তাদের সাথে পিছিয়ে পিছিয়ে হেঁটে গেলাম। তীব্র সমালোচনার মুখে পরিবার সহ এখন বিপাকে এই রাজিন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। কলেজ শিক্ষার্থী নাইমুর হত্যা মামলায় জামিন পেয়েছেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে গুলশান থানায় দায়ের হওয়া এই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার এজাহারে রিঙ্কুর নাম না থাকলেও পুলিশের আবেদনের প্রেক্ষিতে মামলাটিতে তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন মঙ্গলবার তাকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়। মামলার নথি অনুযায়ী গত 19 জুলাই বিকেলে প্রগতি সরণিতে শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীর হামলা এবং গুলিতে গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাইমুর রহমান সহ অনেকেই আহত হন। তাদের বাড্ডার এএমজেড হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাইমুর। এই ঘটনার পরে শেখ হাসিনা সহ 64 জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান। এবার ছাত্রদলের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের সাবেক এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির 66 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হলো আদালতে। মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা এবং হত্যা চেষ্টায় মামলায় আরও 2টি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 2022 সালের 27 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন নবগঠিত সোহেল আরিফ কমিটির নেতারা উপাচার্যের সাথে দেখা করতে গেলে এই হামলার শিকার হন। এফ রহমান হলের সামনে ওই হামলায় আহত হন কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ অন্তত 15 জন। পরদিন মামলা করতে গেলে নেয়নি শাহবাগ থানা। এ ঘটনার প্রায় 2 বছর পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি আল নাহিয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ 66 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন হামলার শিকার আরিফুল ইসলাম। তারা ক্যাম্পাসে অস্ত্র সজ্জিত হয়ে তারা মহড়া দিচ্ছিল এবং তারা পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদল যেন সামান্যতম তাদের যে রাজনৈতিক অধিকার, তাদের যে গণতান্ত্রিক অধিকার, তাদের যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অধিকার, সেই অধিকার ভোগ করতে যেন না পারে, সেজন্য এই হামলা চালানো হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি করে হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে আরও 2টি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আশুলিয়া এলাকায় গুলিতে চোখ হারানো আবুল কালামের মামলায় শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে 61 জনকে। বাড্ডায় দুলাল সর্দার হত্যা মামলায় আসামি 45 জন। দুলাল সর্দার তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় ওনার ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলাটায় আজকে বিজ্ঞ আদালত এফআইআর হিসেবে গণনার আদেশ দিয়েছেন। এদিকে রাজধানীর ধানমন্ডি থানায় 14 বছরের শিশু মোতালেব হত্যা মামলায় ডিএমপির সাবেক উপকমিশনার মশিউর রহমানের আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কিশোর আব্দুস মোতালিব মারা গিয়েছে, তো এখানে মাথা একটা হত্যা মামলা, এখন মারা গেছে, তার সুতাল রিপোর্ট হয়েছে, তার মেডিকেল রিপোর্ট হয়েছে, তার বাপ পিতা বাদী হয়ে তাকে বিরুদ্ধে মামলা করেছে। অতএব এগুলি তো কোনো গায়েবী মামলা না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারে ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের নির্ঝরের হত্যার নেপথ্যে কারা তা জানতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ঢাকা সেনানিবাসে সেনা সদর দফতরের পাশে মাল্টিপারপাস হলে পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপরেই এই কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের কঠিন শাস্তি নিশ্চিত করা হবে, রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হবে তানজিম সারোয়ারকে। পরিবারের দাবি, কোনো টাকা পয়সা নয়, স্মৃতি সংরক্ষণে উদ্যোগী হোক সরকার। বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান লেফটেন্যান্ট
তানজিম সারোয়ার নির্ঝর। ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিলেন তিনি। লেখাপড়ার পাশাপাশি কর্মক্ষেত্র রেখেছেন প্রতিভার স্বাক্ষর। পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণ হারানো এই সেনা কর্মকর্তা হয়ে ওঠেন দেশপ্রেমিক তারুণ্যের প্রতীক। তার প্রতি সকলেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি এবং সামনের দিনগুলোতে আমরা এই তানজিম সারোয়ারকে স্মরণ করব এবং তিনি আমাদের দেশের জন্য, তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি আজকে এসেছি তার পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং কিভাবে রাষ্ট্রীয় সম্মাননা আমরা তাকে দিব। বৃহস্পতিবার বিকেলে তানজিমের পরিবারের সঙ্গে দেখা করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শোকে স্তব্ধ পরিবারকে সান্ত্বনা দেন তিনি, অঙ্গীকার করেন পাশে থাকার। বড় অনেক বড় কিছু করবে, এটা চেয়েছিল না, তোমার কিন্তু সেটা পূরণ করতে হবে। এত অল্প বয়সে এভাবে সন্তানের প্রাণ যাবে ভাবতেও পারেননি তার বাবা সারোয়ার জাহান দেলোয়ার। কোনো আর্থিক সহায়তা নয়, নির্ঝরের দেশপ্রেম আর আত্মহতির স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়ার দাবি পরিবারের। তার যে কতগুলা মেডেল আছে আমার ঘরে তা আমি নিজেও বলতে পারবো না, অগণিত। ক্যাডেট কলেজের থেকে কত যে বাস্কেটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে তার কোনো হিসাব নাই। রাষ্ট্রের কাছে একটা আবেদন শুধু যে আমার ছেলের স্মৃতিটা যেন থাকে। তথ্য উপদেষ্টা বলেন, তদন্ত করা হচ্ছে, ঘটনার নেপথ্যে কারা আছে তা জানতে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে নির্ঝর হত্যাকাণ্ডে জড়িতদের। পুরো বিষয়টা আমরা তদন্তের জন্য বলেছি যে আসলে বিষয়টা, ঘটনাটার পিছনে আরও কোনো পরিকল্পনা আছে কিনা। তবে এর পিছনে যেই থাকুক না কেন, যারাই থাকুক না কেন, এই ঘটনার অবশ্যই বিচার হবে এবং পুরো দেশে আসলে এই যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে, এই অবৈধগুলো দ্রুত সময়ের মধ্যেই পুনরুদ্ধার হবে। সোমবার শেষ রাতে কক্সবাজারের ডুলা হাজারায় ডাকাতদের ছুরিকাঘাতে মৃত্যু হয় নির্ঝরের। এই ঘটনায় এরই মধ্যে 6 জনকে আটক করা হয়েছে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ক্রসফায়ারে শিবির নেতাদের হত্যা করা হতো আর সে কারণেই নিজ পরিচয় গোপন রেখেছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক SM ফরহাদ। সংবাদ সম্মেলনে বলেছেন, পরিচয় প্রকাশ পাওয়ার পর ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। ফরহাদ আরও বলেন, ছাত্রলীগের কোনো কর্মসূচি বা কার্যক্রমের সঙ্গে তিনি কখনোই যুক্ত ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির নাম সামনে আসার পর সাধারণ সম্পাদক SM ফরহাদের পরিচয় পাওয়া যায়। জানা যায়, ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের 2022 সালের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেলের ছাত্রলীগের পদে থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানান আলোচনা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে TSC-তে সংবাদ সম্মেলনে আসেন SM ফরহাদ। দাবি করেন, ক্রসফায়ারে শিবির নেতাদের হত্যা করা হতো বলেই পরিচয় গোপন রেখেছিলেন। আগের জেনারেশন পার 5-7 কমিটিকে দিনের পর দিন ক্রসফায়ার করে হত্যা করা হবে, আর পরের কোনো ছোট ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না, তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন। আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা। ফরহাদ বলেন, ছাত্র জনতার আন্দোলনে সব দলেরই অংশগ্রহণ ছিল। পরিচয় জানাজানি হওয়ার পর পাচ্ছেন পজিটিভ ফিডব্যাক। আমাদের অ্যানাউন্সমেন্টের পরে, আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে। কারণ আমি তো তাদের সাথেই ছিলাম, আমি তাদের সাথেই হলে ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ দীর্ঘ 5 বছর খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে, তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই, তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে। খুব শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলেও জানান তিনি। ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্র শিবিরের নিজের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সেন্ট মার্টিন দ্বীপে যেতে পর্যটকদের জন্য নিবন্ধন করতে হবে, দিতে হবে ফি। পরিবেশ ও বন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে কিছুই বলেনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নিবন্ধন এবং ফি নির্ধারণের কাজটি বাস্তবায়ন করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস পালন নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বঙ্গোপসাগরের ভেতরে 8 কিলোমিটার আয়তনের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বছরে কয়েক লাখের মতো পর্যটক বেড়াতে যান সেখানে। বেশি হয়, যেটা তার ধারণ ক্ষমতার চেয়েও বাইরে। এই বিষয়গুলো পর্যালোচনা করে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি গাইডলাইন তৈরি করে। ফি দিয়ে যেতে হবে। এই দায়িত্বটা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের না, গাইডলাইনে আছে, এটা দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসনের। কিন্তু এটা
চূড়ান্ত হয় নাই, আমরা এই সম্পর্কে কোনো বক্তব্য রাখি নাই। বিগত সরকারের আমলে পরিবেশ ও বন মন্ত্রণালয় গাইডলাইন তৈরি করে বলেছে নিবন্ধন করে দ্বীপটিতে ভ্রমণে যেতে হবে, গুনতে হবে টাকা, বলা আছে প্লাস্টিক নিষিদ্ধের কথাও। দেশের মোট জিডিপির 3.02% আসে এ শিল্প থেকে। ধীর গতিতে হলেও বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে। বিশ্ব পর্যটন দিবস পালনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে সচিব জানান এ খাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কোঅর্ডিনেশন প্রত্যেক দিনই কিন্তু আমরা মিটিং করছি, কথা বলছি এদের সাথে, ইভেন মেইনটেনেন্স অপারেশন নিয়েও আমরা কথা বলছি। তো সমস্ত কিছু করতে আমরা হয়তো 6 মাস। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান থার্ড টার্মিনাল কবে চালু হবে, শাহজালাল বিমানবন্দরের নাম কি বদল হচ্ছে। নাম পরিবর্তনের ব্যাপারে আমাদের কাছে এই মুহূর্তে এই ধরনের কোনো সংবাদ নেই। পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। লেবাননের সংঘাত পুরো বিশ্বে বিপর্যয় ডেকে আনবে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ মহাসচিব। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে লেবানন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান বিশ্ব নেতারা। ইসরায়েলের কার্যকলাপকে আন্তর্জাতিক আইনের প্রতি উপহাস আখ্যা দিয়েছে চীন, তবে তেল আবিবের আগ্রাসনের পক্ষে সাফাই গিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের সমাগমের মধ্যেই নিরাপত্তা পরিষদে আয়োজিত হলো বিশেষ বৈঠক। এজেন্ডা মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি। গাজার পাশাপাশি এখন নতুন উদ্বেগ লেবানন। যে কোনো মূল্যে থামাতে হবে যুদ্ধ, একমত জাতিসংঘের সদস্যরা। কূটনৈতিক সমাধানই একমাত্র পথ বলছেন নেতারা। গেল কয়েকদিন ধরে লেবাননে 21 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা করছে ফ্রান্স। আশা করছি বেসামরিকদের জীবনের কথা চিন্তা করে এটি বাস্তবায়নে সাহায্য করবে বিবাদমান দুপক্ষই। যুদ্ধ বন্ধের তাগিদ দিলেও বরাবরের মতো ইসরায়েলের পক্ষেই সাফাই গাইল যুক্তরাষ্ট্র। বেসামরিক হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়ে এই পরিস্থিতির জন্য হিজবুল্লাহকেই দায়ী করল ওয়াশিংটন। লেবাননের শত শত বেসামরিক নিহতের ঘটনায় আমরা মর্মাহত। হিজবুল্লাহর হামলার কারণেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। বৈঠকে ইসরায়েলের কড়া সমালোচনা করেন চীনের প্রতিনিধি। এই মুহূর্তে আরেকটি যুদ্ধের ভার বহন করা সম্ভব নয় মধ্যপ্রাচ্যের পক্ষে। যখন সেখানে শান্তি ফিরিয়ে আনতে আলোচনায় বসেছে বিশ্ব নেতারা, সে সময় যুদ্ধ আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এটি আন্তর্জাতিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি উপহাস ছাড়া আর কিছু নয়। লেবাননের সংঘাত পুরো বিশ্বের জন্যই ডেকে আনবে ভয়ঙ্কর পরিস্থিতি, সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যে সব ধরনের যুদ্ধ এড়ানোর চেষ্টা করতে হবে, নইলে পুরো বিশ্বই বিপর্যয়ের মুখে পড়বে। লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না বিশ্ব। 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর নিরাপত্তা পরিষদে গৃহীত রেজুলেশন 1701-এর বাস্তবায়ন এই সংঘাত থেকে উত্তরণের পথ বলে মনে করছেন অনেকে। ওই রেজুলেশন অনুযায়ী লেবাননের দক্ষিণাঞ্চলকে সশস্ত্র গোষ্ঠীমুক্ত রাখতে দেশটির সেনাবাহিনীকে সাহায্য করবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। আক্রান্ত হলে পশ্চিমা দেশগুলোকে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সাথে বৈঠক করেন পুতিন। সেখানে তিনি এই হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার উপর পরমাণু হামলা হলে তার সমুচিত জবাব দেবে মস্কো। এ সময় পশ্চিমা শক্তির পাশাপাশি ইউক্রেনকেও সতর্ক করেন পুতিন। বলেন, পরমাণু শক্তিধর দেশের সমর্থন পাওয়া অন্য কোনো দেশও যদি হামলা চালায় তাহলেও পরমাণু হামলা চালানো হবে। সম্প্রতি ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন, সেগুলো রাশিয়ার হামলায় ব্যবহার হতে পারে। এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে রাশিয়ার অবস্থান পরিষ্কার। পরমাণু শক্তিধর কোনো দেশ যদি আমাদের উপর হামলা করে তাহলে আমরাও পরমাণু অস্ত্রের মাধ্যমেই জবাব দেব। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।